সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। হাত ভেঙে দিতাম, আসল রূপ দেখাচ্ছেন নীতিশের হিজাব সরানো নিয়ে নজিরবিহীন বিতর্কে উত্তপ্ত রাজনীতি। স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতিকে অতিক্রম করবে দল ঘোষণার দিন রেকর্ড ভিড়ের হুঙ্কার হুমায়ুনের। হঠাৎ করে নামলো তাপমাত্রা, দক্ষিণবঙ্গ নিয়ে দারুণ ভালো খবর দিল আবহাওয়া দপ্তর। সিএএতে নাগরিকত্ব পেয়ে বিজেপির ঘর ছাড়লেন শঙ্কর, পদ্ম শিবিরে বড় ভাঙন। মোদীর সভায় আসার পথে মৃত 4 বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূল নেতৃত্বকে যাওয়ার নির্দেশ অভিষেকের। অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলুন, একবার বিজেপিকে সুযোগ দিন, ভার্চুয়াল বৈঠক থেকে বার্তা প্রধানমন্ত্রীর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। মঞ্চে এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব বা নিকাব পরানো নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। বিরোধীরা একে মুসলিম নারীর চরম অপমান হিসেবে দেখছেন এবং মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমার দাবি তুলেছেন। অন্যদিকে জেডিইউ এবং বিজেপি নীতিশের সমর্থনে পাল্টা আক্রমণ শানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু করে এআইএমআইএম নেতার হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। হিজাব বিতর্ক নিয়ে কে কি বললেন দেখে নিন এক নজরে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নীতিশ কুমারের এই আচরণের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, একসময় ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে পরিচিত নীতিশ কুমার এখন ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাচ্ছেন। একজন মুসলিম নারী চিকিৎসকের নিকাব সরিয়ে দেওয়া অত্যন্ত ভুল কাজ এবং কোনোভাবেই একে সমর্থন করা যায় না। নীতিশ কুমারের সমর্থনে মন্তব্য করতে গিয়ে বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছেন সঞ্জয় নিষাদ। তিনি বলেন, নিকাব স্পর্শ করাতে এত হয়েছে, অন্য কোথাও স্পর্শ করলে কি হতো? এই মন্তব্যের পর তোলপাড় শুরু হলে তিনি অবশ্য সাফাই দেন যে তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভোজপুরি ঢঙ্গে কোনো বিষয়কে বেশি গুরুত্ব না দেওয়ার কথা বলতে গিয়ে তিনি এই ভাষা ব্যবহার করেছিলেন বলে দাবি তার। সঞ্জয় নিষাদের বিতর্কিত মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এআইএমআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ ইমতিয়াজ জলিল। জভত মালের এক জনসভায় তিনি হুঙ্কার দিয়ে বলেন, সঞ্জয় নিষাদ সামনে থাকলে তার একটা হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দিতাম। যারা আমাদের নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। এ ধরনের কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসছি পরবর্তী সংবাদে। বাবরি মসজিদের শিলান্যাসের পরে এবার দল ঘোষণার প্রস্তুতি শুরু করে দিলেন হুমায়ুন কবির। সোমবার রেজি নগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই তার সভা রয়েছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে ওই দিন নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন। এ নিয়ে হুঙ্কার ছেড়ে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক বলেছেন, মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত সংখ্যক লোক আপনারা দেখে নেবেন। 22 তারিখে অনুমতি পেয়ে গিয়েছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গিয়েছি, বেলডাঙ্গা থানার পুলিশেরও অনুমতি পেয়ে গিয়েছি। এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি রয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে কোনো মুখী লাগাতে চাই না। কোনো দিন 90টা, কোনো দিন 130টা, 294টায় প্রার্থী দিন না ভাই, কে বারণ করেছে? আলোচনা তো হবে রেজাল্টের পর বিকালে। বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে গিয়েছিল, চ্যাটার্ড ফ্লাইট এসেছিল নিয়ে যেতে। যারা চ্যাটার্ড ফ্লাইট গিয়ে বলেছিলেন এবার বিজেপি আসছে, তারা ভোটের পর দিদিকে ফোন করেছে, চার্টার্ড ফ্লাইট দরকার নেই, 2টো অটো পাঠাবেন, আমরা আবার ফিরে যাব। 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদের শিলান্যাস, আর সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছেই সভা নতুন দল ঘোষণা করবেন তিনি। জানিয়ে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হুমায়ুন বলেছেন, 22 তারিখে বেলা 12টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখবো। আগামী 2026-এর বিধানসভায় আমার প্রধান টার্গেট পাখির চোখ বলতে পারেন, বর্তমান যারা শাসককে আছে তাদের মেজরিটিতে পৌঁছতে না দেওয়া। আসছি পরবর্তী সংবাদে। সপ্তাহান্তের কিছুটা নামলো তাপমাত্রা, দক্ষিণবঙ্গে বাড়লো শীতের আমেজ। তাহলে কি বড়দিনের আগে জাকিয়ে শীত? আশায় শীত প্রেমীরা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 4 দিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরে অবশ্য তাপমাত্রা নামবে। ডিসেম্বরের শেষের দিকে এসে রাজ্যে শীতের আমেজ ফের বাড়লেও জাকিয়ে শীতের দেখা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। 2 ডিগ্রি কমবে তাপমাত্রা। ফলত বড়দিনেও ফ্যান চালাতে হবে, সেটা আর হচ্ছে না। কিছুটা বেশি ঠান্ডা অনুভূত হতে পারে, যদিও আবহাওয়া দপ্তর বলছে
বড়দিনের আগে পারদ পতন হলেও জাকিয়ে শীতের সম্ভাবনা নেই সেভাবে। হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পড়তে নতুন বছরের জানুয়ারি হয়ে যাবে। আবহাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে। ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। এদিকে আপাতত কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে কিছু কিছু জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে দৃশ্যমানতা 50 মিটারে নামতে পারে। কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সর্বত্র হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। আপাতত কোথাও বৃষ্টি হবে না, শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে ভরপুর শীতের আমেজ রয়েছে। শনিবার কিছুটা তাপমাত্রা নেমেছে আরো। হাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে উত্তরের জেলাগুলিতে। সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। আসছি পরবর্তী সংবাদে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসা শঙ্কর কুমার রায় সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকারের সহযোগিতায় সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব লাভ করেন। তবে ভারতীয় নাগরিকের স্বীকৃতি পাওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি গেরুয়া শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং সিএএ এর কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবি, শঙ্কর কুমার রায় সহ 5 জন বিজেপি কর্মীকে ভয় দেখিয়ে জোরপূর্বক তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। এই দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আসছি পরবর্তী সংবাদে। নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসার আগে ট্রেনের ধাক্কায় মৃত্যু 4 বিজেপি সমর্থকের। আহত হয়েছেন একজন। মৃত বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল নেতাদের যাওয়ার কথা বলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বকে তাদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার সকালে বাসে করে তাহিরপুর আসছিলেন 40 জন বিজেপি সমর্থক। তারা সকলেই প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন বলেই এসেছিলেন, কিন্তু সকালে প্রাত্যকার্য সারার জন্য কৃষ্ণনগর, রানাঘাট, সাকার, তাহিরপুর আর বাতকুল্লা স্টেশনের মাঝে নেমেছিলেন 5 জন। কুয়াশার কারণে ট্রেন দেখতে পাননি, ফলে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেছে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের বরঙ্গা থানা এলাকায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিজেপি সমর্থকদের পরিবারের পাশে থাকার কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পাওয়ার পরেই শাসক দলের পক্ষ থেকে সাহায্যের কথাও বলা হয়েছে। বিজেপি এখন মোদির সভা নিয়ে ব্যস্ত। বিজেপি সেখানে পৌঁছে যাওয়ার আগেই তৃণমূল নিজেও অসহায় পরিবারের পাশে থাকতে চাইছে। দৃশ্যমানতার অভাবে তাহিরপুরে নামতে পারেনি মোদির চপার। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল সভা করলেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। ঘন কুয়াশার জেরে বড়সড় বাধার মুখে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহিরপুরের সভা। কলকাতা থেকে রওনা দিয়ে মাঝ পথে ফিরতে হলো প্রধানমন্ত্রীর কম্পার্টকে। নিরাপত্তার কারণে সড়ক পথে যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে সভায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে তাহিরপুরের সভাস্থলে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। শনিবার সকালে কলকাতা থেকে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার, কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় নিরাপত্তার স্বার্থে মাঝ পথ থেকেই কপ্টার ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত কপ্টারটি কলকাতা বিমানবন্দরেই ফিরে আসে। কপ্টার নামানো সম্ভব না হওয়ায় সড়ক পথে প্রধানমন্ত্রীকে তাহিরপুরে পৌঁছে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে এসপিজি নিরাপত্তার কথা মাথায় রেখে সেই পরিকল্পনা বাতিল করে দেয়। ফলে প্রধানমন্ত্রীর সভাস্থলে সরাসরি পৌঁছানো সম্ভব হয়নি। কপ্টার ফিরে আসার পর কলকাতা বিমানবন্দরেই অপেক্ষা করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনা করে সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাহিরপুরের সভায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তাহিরপুরের সভাস্থলে সরাসরি পৌঁছতে না পারলে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তায় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের ইচ্ছা বা টাকার কোনো অভাব নেই, কিন্তু কাটমানি ও কমিশনের গেরোয় পড়ে একের পর এক প্রকল্প আটকে যাচ্ছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূল যদি তার বিরোধিতা করে তা তারা 100 বার করুক, কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন আটকে রাখা হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের সাধারণ মানুষের স্বপ্ন ভঙ্গ না করার জন্য তৃণমূলকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। অডিও বার্তায় এদিন প্রধানমন্ত্রী সরাসরি রাজ্যের মানুষকে উদ্দেশ্য করে বলেন, একবার আপনারা বিজেপিকে সুযোগ দিন। পাশাপাশি অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলার সময় এসেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার কারণে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে।